আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামের ৪৬তম বিসিএস প্রিলির ১ম ক্লাসটা অনেকদিন আগে নিয়েছিলাম। মাঝখানে রিটেনের ২ টা ক্লাস নিলাম। আজকে আবার সেকেন্ড পার্টের ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, ১ম পার্টে আমরা বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করেছিলাম। সেটার ৩৫ টা প্রশ্ন। বরাবরই আপনারা জানেন যে বাংলা সাহিত্যের যে ব্যাখ্যাগুলো বেশি এক্সটেন্সিভ ব্যাখ্যা হয়। সেই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। ওই ক্লাসটা দেখবেন, ওটা ফ্রি দেওয়া আছে। পেজেও আছে, ইউটিউব চ্যানেলে মেবি আপলোড করা হয়নি এটা এখনো। পেজে পাবেন। যে লাইভ সেকশনে গেলে দেখতে পাবেন। তো আমরা গতদিন বাংলার বাংলা ভাষার সাহিত্যের আমরা দেখিয়েছি যে ২৭ টা প্রশ্ন কমন ছিল ৩৫ টার মধ্যে। আর আজকে এখন বাংলাদেশ বিষয়াবলীটা দেখবো এবং আলোচনাও করবো এটার সাথে। কোন কোর্স থেকে কতগুলো কমন ছিল আমাদের, হ্যাঁ? তো এই বাংলাদেশ বিষয়াবলীর টোটাল কমন ছিল ২৬ টা প্রশ্ন, হ্যাঁ? যদি সবগুলো কোর্স আমরা চিন্তা করি তাহলে। আর শুধু মেইন কোর্সের কথা যদি চিন্তা করি, মেইন কোর্স থেকেই ২৪ টা প্রশ্ন কমন ছিল। আর যেহেতু এটা আরএসআই প্রোগ্রাম থেকে কতগুলো কমন ছিল সেটা। আরএসআই প্রোগ্রামের ক্লেমই হচ্ছে আমাদের 50% প্রশ্ন কমন ফেলা। তারপরেও কিন্তু ১০০ আপ প্রশ্ন কিন্তু কমন ছিল। আমরা দেখেছি ১০৬ প্লাস প্রশ্ন কিন্তু কমন ছিল। তো এখানে ১৫ টা প্রশ্ন আরএসআই প্রোগ্রাম থেকে কমন ছিল। কম বেশি বেশি হতে পারে। মিনিমাম ১৫ টা ছিল। লেকচার অংশ থেকে ১৯০০ প্রশ্ন কমন ছিল। মানে মেইন ক্লাসের যে লেকচারটা নেই। আর অনেকে ৮০০০ এমসিকিউ এক্সাম ব্যাচ, যেটা আমাদের এক্সাম ব্যাচ চলে, সেটা থেকেও কিন্তু ১৪ টা প্রশ্ন কমন ছিল এক্সাম ব্যাচ থেকে। মডেল টেস্ট থেকে ৩ টা আর রিসেন্ট জিকে থেকে ওভারঅল ১১ টা প্রশ্ন কমন ছিল। তার মধ্যে বাংলাদেশ বিষয়গুলির মধ্যেই ৫ টা প্রশ্ন কমন ছিল। ঠিক আছে? রিসেন্ট জিকে থেকে। তো এই বিষয় রিসেন্ট জিকে ক্লাস এবারও হবে। আপনারা জানেন সেটা। আসি, প্রথম প্রশ্নে আসি। পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন? এটা সবাই জানে যে এটা পাল বংশ হবে এবং এটা সব জায়গায় থেকে কমন আসছে, হ্যাঁ? এটা শুধু এটা না, সব জায়গায় থেকে কমন আসবে, এটা স্বাভাবিক। তো এটা সম্পর্কে আমরা জানবো এবং সাথে বাংলা সাহিত্যের সাথেও একটু রিলেট করব, বাংলা সাহিত্যের সাথে। এই সোমপুর বিহারটা কোথায় অবস্থিত? নওগাঁ জেলার বদলগাছিতে। এই জায়গাটাতে অবস্থিত। জায়গা গেল, যেহেতু পাল বংশের কথা বলছে, পাল বংশ। পাল বংশ এটা, পাল বংশের প্রতিষ্ঠাতা এগুলো সবই পড়েছেন। তো কার সময় এটা নির্মাণ হয়েছে? ধর্মপালের সময়। ধর্মপাল নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করেছিলেন পরে দেবপাল। যদি আলাদা করে কোনো প্রশ্ন আসে তখন যেন এটা পারেন। ধর্মপাল, দেবপাল। তো পাল বংশের সময় যেটা হয়েছিল স্পষ্ট। আর এর সাথে এই দুইটার সাথে এখন আমি একটু রিলেট করব, যে চর্যাপদের বিষয়টা রিলেট করব। আপনারা জানেন যে চর্যাপদটা পাল আমলে রচিত। পাল বংশের সময় রচিত সেটা। বাংলায় তখন পাল বংশের শাসন চলছিল। এবং আমরা জানি যে চর্যাপদের যারা আছেন তারা সবাই, মানে যারা লেখক তারা সবাই বৌদ্ধ ছিল। এবং এই আমরা জানি, আমরা পরে কিন্তু পড়েছি যে চর্যাপদটা নেপালে গেল, নেপাল থেকে আবিষ্কার হলো। এটুকু আমরা খুব বেশি পড়ি বাংলা সাহিত্যের ক্ষেত্রে। কিন্তু চর্যাপদ রচিত হলো কোথায় সেটা কিন্তু কম পড়ি। অধিকাংশ পদগুলোই কিন্তু রচিত হয়েছে এই নওগাঁ জেলাতে, বাংলাদেশে, এবং সেটা নওগাঁ জেলাতে। এই সোমপুর মহাবিহার, ঠিক আছে? এই জায়গাটাতেই কিন্তু ম্যাক্সিমাম পদগুলো রচিত হয়েছে। এই জন্য যদি আসে যে আহ চর্যাপদের অধিকাংশ পদ কোথায় রচিত, সেটা হচ্ছে নওগাঁ জেলাতে রচিত বা বাংলাদেশে। ঠিক আছে? বাংলাদেশে চর্যাপদটা রচিত হয়, নেপালে চলে যায় পরে, পাল বংশে চলে গেল, পরে সেনামল চলে আসলো পালের পরে, পরে এটা চলে গেল হচ্ছে নেপালে, নিয়ে গেল।
নেপালে গিয়ে তারপরে আবিষ্কার হলো। আবিষ্কার হয়ে আবার কিন্তু ভারতে চলে আসলো। ভারতে এসে কিন্তু প্রকাশ পেল। ৩ টা দেশের কিন্তু এখানে ব্যাপারটা জড়িত আছে। এটা ভিন্ন প্রসঙ্গ ছিল। তারপরেও আমি এটা রিলেট করে দিলাম বাংলা সাহিত্যের সাথে। আর সাথে এখানে কি হইতে পারে সোমপুর মহাবিহার নিয়ে বা পাহাড়পুরের যে বৌদ্ধবিহার সেটাতে বলা হয়। এক কথায় যদি বলা হয় পাহাড়পুরের বৌদ্ধবিহার। আমরা এই নামেই জানি কিন্তু। সোমপুর মহাবিহার যেটা সেটাই বৌদ্ধবিহার, তাই না? তো এটার ক্ষেত্রে কিন্তু আরো ২ টা প্রশ্ন হইতে পারে যেটা এটা পরবর্তীতে আবিষ্কৃত হয় কবে বা কে আবিষ্কার করে? আবিষ্কার এটা হইতে পারে। আরেকটা হলো যে এটা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। এটা আমরা এর আগেও আরএসআই প্রোগ্রামের অন্যান্য ক্লাসে আমরা পড়েছি। বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি। আবিষ্কৃত হয়েছে ১৮৮৯ সালে কানিংহাম। মহাস্থানগড়ের ক্ষেত্রে আপনারা পড়েছেন সেগুলা, হ্যাঁ? তারপরে এটা ১৯৮৫ সালে কিন্তু বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পেয়েছিল। সেটা কে দিয়েছিল? ইউনেস্কো। পড়েছেন এগুলো আপনারা। দ্যাটস গুড। ওকে। এবার সেকেন্ড প্রশ্নে আসি আমরা। দেখেন এটা কোন, কোন জায়গা থেকে কমন আসছে সেগুলো আমি আলোচনা করলাম না। সেখানে লেখাই আছে এখানে, হ্যাঁ? ওটা আলোচনা করলে আবার বেশি সময় লেগে যাবে। সেটা লেখাই আছে অলরেডি সেগুলো ভিজিবল, হ্যাঁ? তারপর আসেন মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? গার্ড অফ অনার, হ্যাঁ? এই প্রশ্ন কিন্তু এর আগে আসে নাই। কিন্তু তারপরেও এটা কিন্তু কমন ছিল। তাই না? কারণ মুজিবনগর সরকার সম্পর্কে কিছু পড়তে গেলে ইন ডিটেইলস এ সব পড়তে হয় আর তার সবকিছুই পড়া লাগে। যেরকম এখানে স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম। এটা কিন্তু লেকচার থেকেই নিয়েছি। মেইন কোর্সে যে লেকচারটা আছে, সেই লেকচার থেকেই কিন্তু এটা নিয়েছি। যে গার্ড অব অনার প্রদানকারী দলের নেতৃত্ব দিয়েছেন মাহবুব উদ্দিন আহমেদ। এটা গ নম্বরে দেওয়া আছে। এখানে কিন্তু বলা আছে। এবং এর সাইডে কিন্তু 3 স্টারও দেওয়া ছিল লেকচারে। ওকে। তিনি ছিলেন ঝিনাইদহের এসডিপিও। এসডিপিও মানে সাব ডিভিশনাল পুলিশ অফিসার। সাব ডিভিশনাল পুলিশ অফিসার ছিলেন তিনি। আর সেই সময়টাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী। সাথে এটা সাব পয়েন্ট হিসেবে অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে এটা এড করবেন। এছাড়া মুজিবনগর সরকার সম্পর্কে আমরা আরো অনেক পড়া পড়েছি পূর্বে। পূর্বের যে বিসিএস এর প্রশ্নগুলো আছে সেখানে প্রচুর ব্যাখ্যা করা হয়েছে। ওকে। এটা নিয়ে আর এখানে সময় ক্ষেপণ করলাম না। ৩ নম্বরে আসি। ঐতিহাসিক ৬ দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? ঐতিহাসিক ৬ দফা থেকে বিগত কয়েকটা প্রশ্নে প্রত্যেকবারই প্রশ্ন হয়েছে। সামনে কি হবে, কন্টিনিউ থাকবে কিনা সেটা আলাদা বিষয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে? ৬ দফা এবং ৬ দফার মধ্যে যে ৬ টা দফা আছে ৬ টা দফাই কিন্তু আপনাকে পড়তে হবে। ঠিক আছে? ৬ টা দফাই পড়তে হবে। অলরেডি আমরা যারা প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আছে সমাধান করেছেন। দশম থেকে শুরু করে ৪৫ তম পর্যন্ত তাদের অলরেডি সেটা মুখস্থ হয়ে গেছে। এখন শুধু রিভিশন হলে হইতে পারে। আর ২ নম্বরে যেটা আছে মানে এটা কোন ২ টি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখা হয়েছে। সেটা মূলত ২য় দফায় বলা ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতার মধ্যে। এই যে এখানে। অস্পষ্ট এখানে যদিও। কেন্দ্রীয় সরকারের হাতে ছিল দেশ রক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক ক্ষমতা অর্থাৎ প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। আর বাকি সব বিষয় প্রাদেশিক সরকারের হাতে। এছাড়াও কিন্তু প্রত্যেকটা দফা যদি একবার করে বলা হয়, ১ম দফা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। রিভিউ করে নেন। প্রাদেশিক স্বায়ত্তশাসন। ২য় দফা এই যে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। ৩য়, ৪র্থ, ৫ম এগুলো হচ্ছে অর্থনীতি রিলেটেড। ৩য় দফা কি? মুদ্রা সংক্রান্ত। ৪র্থ রাজস্ব। রাজস্ব, শুল্ক বা কর এইগুলো। ৫ম টা বৈদেশিক বাণিজ্য। এই ৩ টা ৩, ৪, ৫ হলো অর্থনীতি রিলেটেড। ৬ নম্বরে গিয়ে আবার আঞ্চলিক সেনাবাহিনী বা মিলিশিয়া বা প্যারামিলিশিয়া বাহিনী গঠনের ব্যাপারটা আছে। এই তো এই ৬ টা দফা ছিল। এই ৬ টা দফা মোটামুটি প্রত্যেকবারই পড়েছেন, আগেও আপনারা পড়েছেন। জাস্ট এইটুকু রিভিউ করলেই হবে। দেন আসি বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? হিউজ ইম্পর্টেন্ট একটা প্রিভিয়াস সালে বহুবার এসেছে এগুলো। যদি এখানে একবার বলা আছে ৪৪তমতে, এর আগেও কিন্তু বিভিন্ন বিসিএস এর ব্যাখ্যাতে এগুলো আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে হরিকেলের বর্তমান নাম কি? হরিকেলের বর্তমান নাম হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম। সাইডে এখানে বলা আছে কিন্তু এটা আবার লেকচারের অংশ। লেকচারের মধ্যে তো একটা বক্সের মধ্যেই সবই নিয়ে আসা হয়েছে। জনপদ এবং তার বিস্তৃতিগুলো।
যেমন এখানে যেগুলো ভিজিবল হচ্ছে হরিকেলের মধ্যে সিলেট এবং চট্টগ্রাম। আর সমতট যেটা এটা আরেকটা গুরুত্বপূর্ণ। বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী। চন্দ্রদ্বীপ আমরা জানি বরিশাল অনেক ক্ষেত্রে বরিশালের প্রাচীন নাম কি চন্দ্রদ্বীপ। এভাবেও কিন্তু আসে পরীক্ষায়। তো চন্দ্রদ্বীপের বিস্তৃতিও জানা লাগবে খুলনা, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট এই বিষয়গুলো। তো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই জনপদটা আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। জনপদ থেকে প্রত্যেকবারই প্রায় প্রশ্ন হয়। খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সর্বশেষ আদমশুমারি আপনাকে পড়তে হবে বা জনশুমারি যেটাই হোক না কেন। জনশুমারি ২০২২ যেটা হয়েছে ১৫ থেকে ২১ জুনে। তো সেটা অনুসারে জনসংখ্যার বিভিন্ন বিষয় এখানে একটা বক্স দেওয়া আছে। বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। আর এখানে স্পেসিফিক্যালি কি চেয়েছে জনসংখ্যার ঘনত্ব। তো এখানে যদি আবার একটু লিখি আমরা যে জনসংখ্যার ঘনত্ব বেশি কোথায় আর কম কোথায়? বেশির দিক থেকে বিভাগ এবং জেলা আবার এখানে। হ্যাঁ, ২ টা আলাদা ইনফরমেশন দিব। এটার মতো করি আরকি, হ্যাঁ? বেশি এবং কম। জনসংখ্যার ঘনত্ব বেশি, জনসংখ্যার ঘনত্ব কম। তাহলে বিভাগ ডেফিনিটলি ঢাকা। জনসংখ্যার ঘনত্ব বেশির দিক থেকেও ঢাকা, আবার এখানে জেলাও ঢাকা। জনসংখ্যার ঘনত্ব ঢাকা জেলাতে সবচেয়ে বেশি। কম কোথায় আছে? বরিশাল জেলায় জনসংখ্যার ঘনত্ব সরি বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম। আর জেলার দিক থেকে হচ্ছে রাঙ্গামাটি। বরিশালের যেরকমভাবে বলা আছে বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। আবার এখানে কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হারও কিন্তু সবচেয়ে কম। এই যে যেটা এখানে বলা আছে। এখান থেকে আনসার করা যায়। জনসংখ্যায় ক্ষুদ্রতম বরিশাল। হুম? মানে বরিশাল মোটামুটি বিভাগ হিসেবে যদি চিন্তা করেন সব দিক থেকেই কম আছে। জনসংখ্যায় সবচেয়ে কম, জনসংখ্যার বৃদ্ধির হারে সবচেয়ে কম। ডেফিনিটলি এই ২ টা যেহেতু কম আছে, জনসংখ্যার ঘনত্বও কিন্তু এখানে মোটামুটি কম আছে এই বিভাগে। ঠিক আছে? তাহলে কমের দিক থেকে বিভাগের যতগুলো অ্যান্সার আছে আগামী জনশুমারি হওয়ার আগ পর্যন্ত জনসংখ্যায় কম মানে ক্ষুদ্রতম বিভাগ, জনসংখ্যার বৃদ্ধির হারে ক্ষুদ্রতম বিভাগ, দেন জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ক্ষুদ্রতম বিভাগ কোনটা? সবগুলোর অ্যান্সারই হচ্ছে বরিশাল। সবগুলোর অ্যান্সারই বরিশাল। ওকে। তাহলে এইভাবে মনে রাখলেই হবে। মানে আগামী জনশুমারি না হওয়া পর্যন্ত যতদিন পর্যন্ত আপনারা এই তথ্য পড়বেন এইটাই বহাল থাকবে। সামনেও খুব একটা চেঞ্জ হওয়ার চান্স নাই। দেন আসি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত? টিসিবি যেটা। দেখেন এটা আসলে অনেক জায়গায় এটা আলোচনা করা হয়েছে। এখানে যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা বিগত সালের একটা প্রশ্নেরই স্ক্রিনশট, তাই না? সেখান থেকে ১৯ নম্বর প্রশ্ন ছিল কোন একটা বিসিএস এ। এখানে পড়ার উল্লেখ করি নাই কিন্তু এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে সেখান থেকেই। আর এটা নেওয়া হয়েছিল মেইন কোর্সের ক্লাস থেকে। সব জায়গা থেকে আসছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপরেও এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে। ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ, শিল্প বাণিজ্য এই ২ টার মধ্যে ভুল করে ফেলে অনেকে। তাহলে কোন মন্ত্রণালয়ের এটা অন্তর্ভুক্ত? এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। তো বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে আরো অনেকগুলো আছে। সেগুলো কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করি। দেখতে যদি অসুবিধা হয়। যেমন বিটিটিসি, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর বাংলাদেশ চা বোর্ড। এর বাইরেও আরো আছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন। কিন্তু পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এই ৫ টাই মনে হয়েছে আমার কাছে। তখনও এটা এই কয়টা পড়ানো হয়েছে। রিভিউ এর ক্ষেত্রে এই কয়টাই আপনার পড়বে। দেন যাচ্ছি। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? এটা অলরেডি জানেন আপনারা। এটা বহুবার এসেছে আগে। প্রিভিয়াস সালের প্রশ্ন এসেছে। অনেকগুলো প্রশ্নই এসেছে এটা। এজন্য ২৪তম বিসিএস এবং অন্যান্য এবং বিগত সাল থেকেই কিন্তু এটা কমন এসেছে। তাহলে মূল্য সংযোজন কর থেকে ভ্যালু এডেড ট্যাক্স এই ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আসে। এটা প্রথম পজিশন। আর দ্বিতীয় হচ্ছে আয়কর। ইনকাম ট্যাক্স থেকে দ্বিতীয় পজিশন আছে সর্বোচ্চ রাজস্ব আয়। আর ভ্যাটের ক্ষেত্রে যদি আমাদের একটু পড়তে হয় যে আপনারা যে জানেন যে ভ্যাটটা চালু হয় কবে? ১লা জুলাই ১৯৯১।
এটা কিন্তু বহুবার আপনারা পড়েছেন। এই তারিখটাও বহুবার পড়েছেন। জাস্ট আবার রিভিউ করলাম। ওকে। দেন আসি, মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন খুবই ছোট করে দেখা যাচ্ছে। ক্লাসে পড়ানো হয়েছে এবং সেখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এজন্য এখানে ছোট দেখাচ্ছে। সবচেয়ে বড় উৎসবের নাম। এমনিতে আমরা জানি যে ত্রিমাত্রা বৈশাখী, এটা দিয়ে আমি আপনাদের পড়িয়েছিলাম। ত্রিমাত্রা বৈশাখী। বৈশাখী তো অনুষ্ঠানের নাম, বর্ষবরণ অনুষ্ঠানের নাম বৈশাখী। আবার কাদের এটা স্পেসিফিক করে বইতে বস্যু, বই তারপর সাথে সাংরাই আর বিতে বিজু, এই যে বৈশাখী, এই ৩ টা গেল। তাহলে এটা কাদের? ত্রিপুরা, মারমা আর চাকমাদের। তাহলে এটাও বৈশাখী যেহেতু আমাদের এমনি মনে থাকে বা এমনি আমরা পড়ি, হ্যাঁ? তার সাথে যদি ত্রিমাত্রা এড করে দিই, এটা আপনারা পড়েছেন মেইন ক্লাসে বা এর আগেও আলোচনা করেছি। তাহলে ত্রিমাত্রা বৈশাখী, ত্রিপুরা, মারমা, চাকমা আর এদের অনুষ্ঠানের নাম বস্যু, সাংগ্রাই আর বিজু। এই বিষয়গুলো। আর সাইডে আরো কিছু আছে। ত্রিপুরাদের ভাষার নাম খকবরক, চাকমাদের ভাষা আরাকানি আছে। হুম? চাকমাদের আরো একটি অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান আছে ফাল্গুনী পূর্ণিমা। এই জিনিসগুলো লেখা আছে। তাহলে মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। তো এখানে আরো কিছু হতে পারে যে এইটা, এই যে বর্ষবরণ অনুষ্ঠান কিন্তু এখানে বলা আছে কিন্তু এক কথায়। তো বর্ষবরণ অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা জানি যে বাংলায় যে সংক্রান্তিগুলো হয়, চৈত্র সংক্রান্তি আমরা বলি সেটা। অর্থাৎ এখানে এরা কিন্তু ৩ দিন ধরে উৎসবটা করে। বছরের শেষ ২ দিন এবং নতুন বছরের ১ম দিন। বছরের শেষ ২ দিন এবং নতুন বছরের ১ম দিন। ঠিক আছে? এই ৩ টা দিন এরা হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠানটা পালন করে। আর এই দিনে মূলত কিভাবে পালন করে এগুলা? সাধারণত তারা জলকেলি করে বা হচ্ছে পানি খেলা করে আরকি। জলোৎসব, জলকেলি, পানি উৎসব এর মাধ্যমে করে থাকে। এটা জাস্ট আইডিয়া রাখবেন। যদি বলা হয় যে বর্ষবরণ অনুষ্ঠানে সাধারণত কোন ধরনের আয়োজন করা হয় বা খেলা হয়? পানি খেলা। আর এই বর্ষবরণ অনুষ্ঠানটা কয়দিন ধরে চলে? ৩ দিন ধরে চলে। বছরের শেষ ২ দিন এবং নতুন বছরের ১ম দিন। ওকে। এটা রিসেন্ট থেকে এসছিল যে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন। এখান থেকে আর আপনাকে এখন কিছুই পড়তে হবে না। এটা আর আসবে না কখনো। মাহমুদুল্লাহ রিয়াদ, শেষ। সামনে যদি আবার কোন ইভেন্ট থাকে সেই ইভেন্ট থেকে প্রশ্ন আসবে। দেন আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন। সব টপিক থেকেই এবং সবাই পড়ে থাকবে এটা। এটা কেউ বাদ দেওয়ার কথা না। যে সংবিধান পড়েছে সে এই আর্টিকেল অবশ্যই পড়েছে। ঠিক আছে? তাহলে কিন্তু এটা সম্পর্কে আপনাকে পড়তে হবে। সেটা হচ্ছে এখানে যে মানে নীতিগুলো, পররাষ্ট্র নীতি দেওয়া আছে। পররাষ্ট্র নীতির মধ্যে স্পেসিফিক যে পয়েন্টগুলো বলা আছে ৪ টা। এই ৪ টা পয়েন্ট এখন থেকেই আপনারা ক্লিয়ার রাখেন। কারণ এটা প্রিলিতে লাগবে, রিটেনে লাগবে, ভাইভায় লাগবে। ঠিক আছে? সবটার জন্য এটা প্রস্তুত হইতে হবে আপনাকে। তাহলে যদি লেখেন, এখানে মূলত ৪ টা নীতি বলা আছে এবং নীতির আলোকে আরো ৩ টে অ্যাকশনের কথা বলা আছে। ২৫ নম্বরে যদি পড়ে দেখেন তাহলে এটা বুঝতে পারবেন। তো ৩ টা অ্যাকশন আমরা পরে জানবো। মূলত ৪ টা নীতি যদি আপনি পড়েন, পররাষ্ট্র নীতির এখানে যে কথা বলা আছে। তো এই পররাষ্ট্র নীতি মানে ২৫ নম্বর অনুচ্ছেদে পররাষ্ট্র নীতি বলা আছে। এখানে ৪ টা নীতির কথা বলা আছে। কি আছে? জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা। আপনারা নিজেও পরে দেখে বই দেখে লিখতে পারতেন। লিখে দিচ্ছি, আমার সাথে লেখেন তাহলে মনে থাকবে। অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। হস্তক্ষেপ না করা। দেন আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান। ৩ নম্বর আন্তর্জাতিক আইন। ৪ নম্বর আন্তর্জাতিক আইন ও জাতিসংঘে জাতিসংঘ
সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা। নীতিসমূহের প্রতি শ্রদ্ধা। ব্যাস এই ৪ টা অবশ্যই পড়ে রাখবেন। এখন থেকেই মুখস্থ করার ট্রাই করবেন। তাহলে রিটেনেও এই রিলেটেড প্রশ্ন আসলে খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবেন। সেটা বাংলাদেশী বিষয়াবলী হোক, আন্তর্জাতিক বিষয়াবলী হোক বা কোনো ভাইবা পরীক্ষা হোক বিসিএস এর। সব জায়গার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে। তারপরে যাচ্ছি আমরা। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তার মধ্যে রয়েছে? জাতিসত্তায় রয়েছে। আমরা এমনিতেই কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় আমরা পড়েছিলাম যে খা আর গা, খা, গা। এই ২ টা উপজাতি তারা হচ্ছে মাতৃপ্রধান পরিবার হিসেবে তাদের পরিবার ব্যবস্থা পরিচালনা করে। খাতে হচ্ছে খাসিয়া, গাতে গারো। তো যেহেতু এখানে গারো আছে, গারো অ্যান্সার। তাহলে খাসিয়া এবং গারো এরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, মাতৃপ্রধান পরিবার। ঠিক আছে? তো এই রিলেটেড এটা তো আমরা বহুবার পড়েছি। তো গারো সম্পর্কে একটু অন্য পরিচয় পড়ি। গারো সম্পর্কে গারোদের অন্যান্য বিষয় সম্পর্কে আমরা পড়েছি। তো গারোদের রুটে যাওয়ার একটু ট্রাই করি। সেটা হচ্ছে গারোদের আদিভূমি কোনটা? গারোরা বাংলাদেশের কোথায়, কোথায় বসবাস করে সেটা আমরা জানি মোটামুটি। আদিভূমি কোথায়? আদিভূমি হচ্ছে চীন থেকে আসছে তারা। চীনের সিনকিয়াং, সিনকিয়াং প্রদেশ আদিভূমি চীনে। আর তাদের বাংলাদেশের বিস্তৃতি কোথায়? বাংলাদেশের অবস্থান কথা যদি বলা হয়, কোথায় আছে? এটা আমরা জানি যে ওইদিকে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা আরো অনেক জায়গায় আছে। মূল জায়গা হচ্ছে এগুলো। ময়মনসিংহ, নেত্রকোনা, হ্যাঁ? আর ভারতের ক্ষেত্রে যদি বলা হয় যে এই গারো সম্প্রদায়টা ভারতের কোন রাজ্যে সাধারণত বেশি বাস করে? ভারতের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে সেটার অ্যান্সার হবে যে তারা ভারতের মেঘালয়ে কিন্তু বাস করে, মেঘালয় রাজ্যে। তো এই জায়গা থেকে চিন্তা করে আমাদের কিন্তু গারোদের কিন্তু বিস্তৃতি আবার সিলেটের দিকেও কিছুটা আছে। মেঘালয় যেহেতু, মেঘালয়, হুম, তো এটা খেয়াল করবে। আর গারোদের সম্পর্কে আমরা এর আগেও পড়েছি অনেক কিছু। ওকে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? এটা সংবিধান পড়ার সময় আমরা পড়ি বা সরকার ব্যবস্থা পড়ার সময় কিন্তু আমরা পড়ে এসেছি। তো এটা কত নম্বর অনুচ্ছেদে কোন বিভাগে বা কত ভাগের মধ্যে আছে এটা কিন্তু আমরা অনেক সময় দেখা যায় প্রোরামৌলি ১, ২, ৩ সংবিধান যদি আমরা চিন্তা করি। প্রোরামৌলি ১, ২, ৩। ওকে। তাহলে প্রোরামৌলি ১, ২, ৩ সংবিধানের যেটা থাকে তারপরে নিয়াবি, নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ। এভাবে কিন্তু আমরা পড়ি, তাই না? যেমন নিয়াবি পড়েছি কিন্তু এইভাবে। সংবিধানের ১ম ৩ টা ভাগ, তারপরের ৩ টা ভাগ ৪, ৫, ৬। হুম? ওকে, দেখো। আ ঠিক আছে। তাহলে অ্যাটর্নি জেনারেল কোন অংশের কর্মকর্তা, হ্যাঁ? তাহলে নিয়াবি এটা আছে নির্বাহী বিভাগ, তারপরে আইনসভা, বিচার বিভাগ এগুলো সবই আছে এখানে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু সংবিধান থেকে হচ্ছে। তাহলে নির্বাহী বিভাগের মধ্যে পড়ে। তার মানে অ্যাটর্নি জেনারেল নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের কোন নম্বর অংশে? এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে এটা আমাদের পাচ্ছি নির্বাহী বিভাগের মধ্যে পড়ে এবং এই নির্বাহী বিভাগের একদম শেষ পয়েন্টটা কিন্তু অ্যাটর্নি জেনারেল এখানে ছিল। ঠিক আছে? তাহলে কত নম্বর শেষ পয়েন্ট আছে হলো ৬৪ নম্বর অনুচ্ছেদে। ৬৪ নম্বর অনুচ্ছেদ।
এরপরে আইনসভা শুরু হয়েছে। আইনসভার ৬৫ নম্বর অনুচ্ছেদে জাতীয় সংসদ দিয়ে শুরু আছে। তাহলে এভাবে কিন্তু আছে। আর বর্তমান তো অ্যাটর্নি জেনারেল সম্পর্কে জানেন যে মোহাম্মদ আসাদুজ্জামান আছে। যখন যে অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হবে বা সামনে যখন হবে তখন সেটা আপডেট করে নিতে হবে। হুম? আর প্রত্যেকবার লাইভ ক্লাস করে এগুলো আপডেট করার বিষয় না। আপনাকে আপডেট করতে হবে এগুলা। আর অ্যাটর্নি জেনারেল প্রাথমিক পরিচয় কি? প্রাথমিক পরিচয় হচ্ছে সরকারের প্রধান আইন পরামর্শক। মানে সরকারের আইনজীবী মোট কথা। আইন পরামর্শক হিসেবে তিনি কাজ করেন। এবং অ্যাটর্নি জেনারেল আরো কিছু আপনারা পড়েছেন এর আগে যে তিনি হচ্ছে তাকে নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি নিয়োগ দেয়। রাষ্ট্রপতি যতদিন চাইবে ততদিন তাকে রাখবে। যত টাকা বেতন দিতে চাইবে তত টাকা তাকে বেতন দিবে। ব্যাপারটা এরকম। তারপরে বাংলাদেশের যেকোনো আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার আছে। ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন। তারপর আসেন বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? এটা হালদা নদী। আমরা জানি হালদা নদীকে প্রাকৃতিক প্রজনন বা মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে মানে একমাত্র কিন্তু আবার এটা। এটা একটা ইম্পোর্টেন্ট। এটা কিন্তু মডেল টেস্টেও সরাসরি প্রশ্নটা এরকম ছিল। তো এই কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস ওইটা হালদা নদী। আর হালদা নদী সম্পর্কে একটু যদি জানি যেহেতু নদীর ব্যাপারটা আসছে, নদী সম্পর্কে আমরা হয়তো খুব রেয়ারলি পড়ি, হ্যাঁ? রেয়ারলি পড়ি বলতে এটা বোঝানো হচ্ছে কি নদী সম্পর্কে তো আমরা প্রশ্নগুলো অনেকের জন্য কঠিন লাগে। উৎপত্তি কোথায়, তারপরে কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় পতিত হয়েছে এই বিষয়গুলো অনেকের জন্য কঠিন লাগে। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি তো বাংলাদেশের সীমানায় উৎপত্তি এবং বাংলাদেশের সমাপ্তি হয়েছে। সেটা হচ্ছে হালদা নদী। বাংলাদেশের উৎপত্তি এবং বাংলাদেশের সমাপ্তি। উৎপত্তি প্লাস সমাপ্তি। সেরকম নদী হালদা নদী। আর এইটা কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা একটা বিষয়। খাগড়াছড়ির বদনতলী থেকে উৎপন্ন হয়ে এটা কর্ণফুলী নদীতে পড়েছে। কর্ণফুলী নদীতে মিশেছে। হুম? তাহলে খাগড়াছড়ির বদনতলী থেকে বা খাগড়াছড়ি থেকে উৎপন্ন হয়েছে খাগড়াছড়ি যে পাহাড় থেকে সেটা থেকে উৎপন্ন হয়েছে আর তারপরে কর্ণফুলী নদীর সাথে এটা মিশে গেছে হালদা নদীটা। তাহলে বাংলাদেশের উৎপত্তি এবং বাংলাদেশেই তার সমাপ্তি হয়েছে হালদা নদী। দেন যাবো ১৪ নম্বরে বদ্বীপ পরিকল্পনা ২১০০ এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে এবং এটা প্রায় এটা ৪৬-এ প্রথমবার আসছে তাই না? এবং এটা আরো আগে আসা উচিত ছিল তখন আসেনি। কিন্তু বারবারই কিন্তু এটা পড়া হয়েছে। অনেকের কিন্তু কমন এটা। রিটেন প্রার্থী হোক, ভাইবা প্রার্থী হোক, প্রিলি প্রার্থী এটা মেক্সিমামই পড়ার কথা। এসেছে অনেক পরে এটা। কয়টা হটস্পট আছে? টোটাল ৬ টা হটস্পট আছে। ৬ টা। তো ৬ টা হটস্পট কি, কি? সেটা যদি একটু ধারণা রাখেন তাহলে ভালো হয়। আর এটা মডেল টেস্টের প্রশ্ন থেকে কমন ছিল। ঠিক আছে? ৬ টা। এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো কি, কি? ৬ টা হটস্পট সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চল, উপকূল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল। হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সরি, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল হলো তারপরে নদী ও মোহনা অঞ্চল, নগরাঞ্চল। ওকে। উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র খরাপ্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নদী ও মোহনা অঞ্চল এবং নগরাঞ্চল। ওকে। এই ৬ টা ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে। দেন আসি আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি যে বদ্বীপ পরিকল্পনা ২১০০ এটা কোন দেশের আদলে গ্রহণ করা হয়েছিল? নেদারল্যান্ড থেকে মডেলটা গ্রহণ করা হয়েছিল। নেদারল্যান্ডের। ঠিক আছে? নেদারল্যান্ডের মডেলে।
নেদারল্যান্ড। নেদারল্যান্ডের আদালতে এটা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? সংবিধান প্রণয়ন কমিটি এটা রাজিয়া বানু ছিলেন তিনি। আর এর বাইরে জানেন যে সংবিধান প্রণয়ন কমিটির মোট সদস্য ছিল কত? আমি ডেটগুলোতে গেলাম না। কবে হয়েছে, তারা কবে বৈঠক করছে ওগুলোতে এখন গেলাম না। এর আগে আপনারা পড়েছেন এগুলো। ৩৪ জন, তারপরে সভাপতি কে? সভাপতি ডক্টর কামাল, এটা আপনি জেনেছেন। তারপরে একমাত্র নারী সদস্য যেরকম, তেমনি একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন? একমাত্র বিরোধী দলীয় কে ছিলেন? বা আওয়ামী লীগের বাইরে কে ছিলেন সেটা। ঠিক আছে? আওয়ামী লীগের বাইরে বা বিরোধী দলীয় কে ছিলেন? বিরোধী দলীয় এবং তিনি ন্যাপের সদস্য ছিলেন, তাই না? সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত। এই প্রণয়ন কমিটির সদস্যগুলো নিয়ে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সভাপতি ডক্টর কামাল ছিলেন। ব্যাস এটা লিখলেই হচ্ছে এখানে। ওকে, ১৫ নম্বর গেল। কোন কোন জায়গা থেকে কমন আসে বুঝতে পারছেন। আরএসআই প্রোগ্রাম আলোচনা করা হয়েছে এটা। মেইন কোর্সে তো অবশ্যই থাকবে। সবাই পড়বে এটা। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? এটা অনেকের কমন আছে। কমন পেয়েছে। জামাল নজরুল ইসলাম। বিগত সালের প্রশ্ন এসেছে, ৩৪তম বিসিএস এ এসেছিল। আরএসআই প্রোগ্রামের ব্যাখ্যাতেও আলোচনা করেছি আমরা। মেইন কোর্সে আছে অবশ্যই। জামাল নজরুল ইসলাম সম্পর্কে একটু যদি জানি, তার বাসা কোথায়? ঝিনাইদহে জন্মস্থান। ঠিক আছে? আর তার কিছু বই কৃষ্ণ গহ্বর নিয়ে তো গবেষণা করেছেন। আবার এটার উপর কিন্তু একটা পাবলিকেশনও আছে তার। কৃষ্ণ গহ্বর বাংলা একাডেমি থেকে কিন্তু বাংলায় প্রকাশিত হয়েছে। ঠিক আছে? বাংলায় প্রকাশিত হয়েছে। এছাড়াও তার একটা ভালো মানে উল্লেখযোগ্য একটা গ্রন্থ হচ্ছে 'দ্য আল্টিমেট ফেইট অফ দ্য ইউনিভার্স'। 'ফেইট অফ দ্য ইউনিভার্স'। ঝিনাইদহে তার বাসা। 'দ্য আল্টিমেট ফেইট অফ দ্য ইউনিভার্স'। ওকে। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? এটা আসলে তখন বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ হিসেবে বিভিন্ন আ অ্যাওয়ার্ড কিন্তু আমাদের পড়া হয়েছে তখন। এটা দেখেন সব জায়গায় আছে। যেমন মডেল টেস্টের প্রশ্নে এটা আলোচনা করা হয়েছিল। এখানে একটা দেন না সরি এটা মেবি এটা আরএসআই প্রোগ্রামেরটা। এটা আরএসআই প্রোগ্রামেরটা। এটা মেইন কোর্সে আলোচনা হয়েছে। এটা এক্সাম ব্যাচের প্রশ্নে। ঠিক আছে? সব জায়গায় কিন্তু আছে। তো এটা সম্পর্কে এখন প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড কেন পেয়েছিলেন এটা? এটা নারীর ক্ষমতায়নের জন্য কিন্তু পেয়েছিল এটা। ঠিক আছে? নারীর ক্ষমতায়নের জন্য এটা কত সালে পেয়েছিল এটা কিন্তু এখানে বলা আছে। প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড এজেন্ট অফ চেঞ্জ নারী ক্ষমতায়নের জন্য ২০১৬ সালে। হয়তো সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এটা আপনাকে পড়তে হবে না এখন। ঠিক আছে? কিন্তু এটা জেনে রাখবেন এমনিতেই। কি অ্যাচিভমেন্ট বাংলাদেশের ছিল, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আপনাকে এটা পড়ে ফেলতে হবে। বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? ২য় প্রেক্ষিত পরিকল্পনা ২ টা প্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছে বাংলাদেশের। ১ম টা ছিল ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত। দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো আছে সাধারণত এগুলো দেখা যাচ্ছে যে ১ম টা ১০ বছর আছে। পরের যেটা নেওয়া হলো পরেরটা কিন্তু প্রায় ২০ বছরের জন্য। ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত। তাহলে মেয়াদ কবে শেষ হবে এটা বলা হয়েছে ২০৪১ সাল পর্যন্ত। তাহলে এই পর্যন্ত ২ টা প্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছিল যেটা সবচেয়ে দীর্ঘস্থায়ী যেগুলো। ঠিক আছে? ২০১০ থেকে ২১ ১ম টা ছিল। দ্বিতীয়টা ২১ থেকে ৪১। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? ঠিক আছে? এগুলো কিন্তু মাঝে, মাঝে ২-১ টা জায়গায় কিন্তু চেঞ্জ হয়। তবে আমরা জানি যে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি রপ্তানি যুক্তরাষ্ট্রই করে। হ্যাঁ? সবচেয়ে বেশি রপ্তানি যুক্তরাষ্ট্রই করে। এটা সাধারণত চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। পরেরগুলা চেঞ্জ হতে পারে। 2nd, 3rd এগুলো চেঞ্জ হতে পারে। এটা আছে। তারপরে এই রপ্তানি আছে। দেন আছে রেমিটেন্স এর ব্যাপারটা মাঝে, মাঝে পরীক্ষায় আসে। রেমিটেন্স এর ব্যাপারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আগে আমরা সবসময় বলেছি সৌদি আরব থেকে। কিন্তু গত বছর কিন্তু এর আগের বছর যেটা হয়েছিল
সেটা কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বেশি এসেছিল। ২২-২৩ অর্থবছরে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র ১ম পজিশনে, ২য় পজিশনে আছে জার্মানি, ৩য় পজিশনে আছে যুক্তরাজ্য। হুম? এই বিষয়টা। আর যদি বলা হয় অঞ্চল, কোন অঞ্চল থেকে এইভাবে যদি বলা থাকে ২২-২৩ অর্থবছরে বা যেকোনো অর্থবছর বলা যদি নাও থাকে যে বাংলাদেশ কোন অঞ্চল থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করে, তাহলে কিন্তু সেটা ইউরোপীয় ইউনিয়ন। অঞ্চল যদি বলা থাকে তাহলে ইউরোপীয় ইউনিয়ন। এবং সেখানে যদি অপশনের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থাকলো, যুক্তরাষ্ট্র থাকলো, যুক্তরাজ্য থাকলো, হোয়াটএভার এশিয়া, দক্ষিণ এশিয়া যাই থাকুক না কেন। তাহলে অঞ্চল যখন বলবে তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন হবে। ইইউ, ইউরোপীয় ইউনিয়ন। আর যদি এভাবে আসে যে দক্ষিণ এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ায় তো বাংলাদেশের বাণিজ্য হয়, আমদানি রপ্তানি হয়। দক্ষিণ এশিয়ার কোন দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি এক্সপোর্ট করে, রপ্তানি করে? ঠিক আছে? দক্ষিণ এশিয়া মানে এশিয়ার কোন দেশের মধ্যে যদি বলা থাকে, এশিয়ার হোক, হ্যাঁ, এশিয়ার। এশিয়ার কোন দেশের মধ্যে? সেটা হচ্ছে জাপান। ঠিক আছে? জাপান। জাপানে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে এশিয়ার মধ্যে। ওকে। দেন ২০ নম্বর বাংলাদেশের নবীনতম নদী কোনটি? নবীনতম নদী হচ্ছে যমুনা নদী, হ্যাঁ? সর্বশেষ এটা ব্রহ্মপুত্র থেকে আলাদা হয়ে এটা যমুনা নদীতে কিন্তু পতিত হয়েছে। তো ব্রহ্মপুত্র নদীর আমরা কোর্সটা যদি আমরা জানি যে ব্রহ্মপুত্র নদ অবশ্য এটা নদী বলা যাবে না। তাহলে ব্রহ্মপুত্র নদ ভূমিকম্পের কারণে কিন্তু ব্রহ্মপুত্র নদের গতিপথটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা জানি এটা। আপনারা ভূগোলের মধ্যে পড়েছেন। এর আগেও কিন্তু এই রিলেটেড প্রশ্ন এসেছে বিসিএস এ। তাহলে ব্রহ্মপুত্র নদটা তার গতিপথটা চেঞ্জ হয়েছিল বা এটা ভেঙে ২ টা নদী হয়েছিল। এই ভূমিকম্পের কারণেই কিন্তু এর গতিপথটা কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে কোথায়? এটা দেখা গেল ব্রহ্মপুত্র নদ এখানে চলে আসলো। এটা ধরেন ময়মনসিংহ। হুম? এটা ধরেন এটা ময়মনসিংহ। ময়মনসিংহ। তাহলে ময়মনসিংহে এসে এটা ২ ভাগ হয়ে গেছে। ঠিক আছে? এই যে ১ ভাগ যেটা আসলো, ১ ভাগ এদিকে যেটা আসলো সেটা হলো যমুনা। আর এই পাশে যেটা গেল এটাকে বলা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। ঠিক আছে? তাহলে নতুন শাখা যেটা তৈরি হইলো সেটা হচ্ছে যমুনা। তাহলে এটা ব্রহ্মপুত্র নদ যেটা ওইটাই হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র হিসেবেই নামটা থাকলো। তারপরে যমুনা এসে আপনারা এই জিনিসটা পরে পড়েছেন আরকি, হ্যাঁ? যে যমুনা পরে এখানে এসে এখানে ধরেন পদ্মা নদী এটা। এই পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। ঠিক আছে? আর এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম যদি বলা হয় তাহলে এই জায়গাটার নাম হলো গোয়ালন্দ। এটা কিন্তু পরীক্ষায় আসে। যে যমুনা পদ্মার সাথে কোথায় মিলিত হয়েছে? এরকম প্লাস ধরেন এটা। হ্যাঁ? মিলিত হয়েছে কোথায়? এটা পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে। আর এখানে ব্রহ্মপুত্রটাও একটু যদি আমরা পড়ি, পুরাতন ব্রহ্মপুত্র হয়ে সে ধরেন এখানে আসলো। এখানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। হুম? পুরাতন ব্রহ্মপুত্রটা। আর এই জায়গাটা যেটা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ভৈরব। ভৈরব বাজার বা ভৈরব। ঠিক আছে? তাহলে এখানে দেখা গেল যে নতুন সৃষ্ট নদী হলো যমুনা। এই যমুনা নদীটা এটা পড়ে ফেলবেন। আর এই কোর্সটাও একটু পড়ে ফেলবেন। মনে থাকবে এখান থেকে বিচ্ছিন্নভাবে অনেক প্রশ্নই কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা যায়। বিসিএস না অন্যান্য চাকরি পরীক্ষাতে আসতে দেখা যায়। এমডি আলম সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আরএসআই প্রোগ্রামের ক্লাসে স্বাগতম আবার, হ্যাঁ? ওকে। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে শ্যাম বেনেগল সম্পর্কে আপনারা পড়েছেন। ঠিক আছে? শ্যাম বেনেগল। এটুকু জানলেই চলবে আপাতত এখান থেকে। আর এক্সট্রা আরো অনেক কিছু এখানে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র তখন পড়া হয়েছিল। এটা কিন্তু রিসেন্ট জিকে স্পেশাল সেশনের মধ্যেও ছিল, হ্যাঁ? যাই হোক এগুলো নিয়ে যখন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে তখন রিসেন্ট জিকের মধ্যে পড়ানো হবে এই বিষয়গুলো। সামনে অনেক কিছু আমরা আরো পড়বো রিসেন্ট জিকের মধ্যে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? এটা গুরুত্বপূর্ণ। মানে বাংলাদেশের সদস্যপদের সাথে গুরুত্বপূর্ণ। এটা সালটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তারিখটা গুরুত্বপূর্ণ। কারণ ওই বছরই যখন জাতিসংঘের
অধিবেশন হলো ২৯তম অধিবেশন। এটা কিন্তু এই অংশটুকু কিন্তু একদম মেইন কোর্সের লেকচার থেকে নেওয়া হয়েছে যদিও। আরেকটু বড় করি তাহলে লিখতে সুবিধা হবে আপনাদের। তাহলে দেখেন সালটা কিন্তু ১৯৭৪। ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ কি করলো? সদস্যপদ লাভ করলো ১৩৬তম সদস্য দেশ হিসেবে। তারপরে এটা তখন যে ১৯৭৪ সালে জাতিসংঘের অধিবেশন চলছিল সেটা হচ্ছে ২৯তম অধিবেশন। ১৭ তারিখে সদস্যপদ লাভ করলো এবং পরে ১৭ সেপ্টেম্বর কিন্তু। এবং পরে ২৫ সেপ্টেম্বরে গিয়ে মানে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। তাহলে মাসটা কিন্তু ওইটাই। মাস থাকুক আর তারিখ থাকুক বা সামনে যদি পরীক্ষায় আসে যে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল বা কোন মাসে সদস্যপদ লাভ করেছিল আসতে পারে এরকমভাবে। সেপ্টেম্বর। তো এটাও আছে আর এটা ৪৩ নম্বর প্রশ্ন। দ্যাট মিনস এটা পরীক্ষার প্রশ্ন ছিল ৮,০০০ এমসিকিউর এক্সাম ব্যাচের। দ্য ফরশ্যাডোয়িং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থের লেখক কে? হারুনুর রশিদ। হারুনুর রশিদ সম্পর্কে আরেকটা যদি পড়েন তার আরেকটা গুরুত্বপূর্ণ রাইটিংস আছে। সেটা হচ্ছে বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। মোহাম্মদ আলম মোস্ট ইফেক্টিভ কোর্স। হ্যাঁ, আপনি ছাড়া এটা আসলে সবচেয়ে বেশি কে জানবেন? না, স্টুডেন্টরাও জানে। যারা পেইড কোর্সের এহসান সৌরভ তো মানে এটা সম্পর্কে এটা ডেডিকেটেডলি ফ্যান। আর আপনিও তাই। আপনি আমার মেইন কোর্সের মানে স্টুডেন্ট না। তারপরেও আরএসআই এর পেইড ব্যাচের স্টুডেন্ট তো আপনি ছিলেন না। তারপরে আরএসআই এইভাবে ফ্রি ক্লাস যেগুলো নিয়েছি তাতে আপনি যে মনোযোগ দিয়ে করেছেন আমার মনে হচ্ছে আপনি রিটেনে যে টিকেছেন, প্রিলি উত্তীর্ণ হয়েছেন। তারপরেও আপনি ক্লাসটা দেখতে আসছেন। ওই ভালোবাসা থেকেই আসছেন। ক্লাসটা হচ্ছে এনজয় করছেন। ওবায়দুল হক, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? আপনার ক্লাস অনেক ভালো লাগছে। অসাধারণ ব্যাখ্যা দিচ্ছেন। ক্লাস করবেন। আমার এইটা পেইড কোর্স হলেও কিন্তু এর মেক্সিমাম ক্লাসগুলো কিন্তু ফ্রি করা আছে। মেক্সিমাম ক্লাস। ১ম থেকে শুরু করে ঠিক আছে? সব ক্লাসগুলো যেগুলো ফ্রি করা আছে সবগুলো দেখবেন। ফোরশ্যাডোইং অফ বাংলাদেশ। এর বাইরে পড়ার দরকার নেই। এর বাইরে আরো কিছু আছে তার লেখা। সেগুলো দরকার নেই এখন। বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর মুজিবনগর সরকার সম্পর্কে আমরা কিন্তু এর আগে বহুবার পড়েছি। রাষ্ট্রপতিকে, অস্থায়ী রাষ্ট্রপতিকে বা উপরাষ্ট্রপতিকে সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.এম. কামরুজ্জামান না কিন্তু কামারুজ্জামান। দেন আ অর্থমন্ত্রী এম মনসুর আলী। ঠিক আছে? এই যে ব্যাখ্যাগুলো এটা আর এখন আমি নতুন করে লিখলাম না। কারণ আগের বিসিএস গুলোতে আমরা এটা বহুবার লিখেছি। এখন আর লিখলাম না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? এমনি জানেন ৪১.৮। এটা আর এখন পড়তে হবে না। সামনে এগুলোর সম্পর্কে কিছুই আসবে না। এটা যেহেতু রিসেন্ট টপিক থেকে পরীক্ষা এসেছে। দেন আসি বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? এই দেখেন এখানে ছোট্ট করে কিন্তু লেখা আছে। এটা কিন্তু আরএসআই প্রোগ্রামের ব্যাখ্যাটা, তাই না? আগেও আলোচনা হয়েছিল এটা। যে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি এটা আসছিল। তাই না? সেটার ব্যাখ্যা আমরা আরএসআই ব্যাখ্যাতে আমরা দিয়েছিলাম আগের যে ক্লাস কোন একটা বিসিএস এটা আসছিল। এক্সাক্ট এখানে হাইলাইট করিনি এখানে আমি। রাষ্ট্রপতি নিয়োগ দেন। রাষ্ট্রপতি ২ জন নিয়োগ দেন সাধারণত কারো পরামর্শ ছাড়া। এক প্রধান বিচারপতি আর একজন হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন। তো প্রধান বিচারপতিকে নিয়োগ দেন আমরা জানি ৯৫ এর ১ নম্বর মানে ৯৫ এর ১ অনুচ্ছেদ অনুসারে আর ৫৬ ৩ অনুসারে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন। এই ২ টা নিয়োগ কিন্তু তিনি নিজে দেন। আর এর বাইরে সকল নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে হয়। তাহলে এটা কিন্তু এটা বলা আছে যে ওখান থেকে আসছে ৯৫ নাম্বার। তাহলে ৯৫ অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন এবং প্রধানমন্ত্রী নিয়োগ দেন ৫৬(৩) অনুসারে। ব্যাস। এটা ভালোভাবে মনে রাখবেন এখান থেকে। আর এর বাইরে আমার হইতে পারে যে এখানে আমরা কিছুক্ষণ আগে নিয়াবি পড়লাম। নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ ৪, ৫ এবং ৬। ঠিক আছে? ৪, ৫ এবং ৬
তো প্রধান বিচারপতি কার মধ্যে থাকবে? বিচার বিভাগের মধ্যে। ৪, ৫, ৬ তার মানে খেয়াল করে দেখেন যে ৯৫ থেকে যেখানে শুরু হলো বা ৬ যেখান থেকে শুরু হলো, তার মানে এটা ৬ষ্ঠ ভাগে আছে। প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার যে বিষয়টা ৬ষ্ঠ ভাগে আছে। এবং এই ৬ষ্ঠ ভাগটা শুরু হয়েছে ৯৪ ক্রমিক থেকে। ৯৪ অনুচ্ছেদ থেকে। ৯৫ এরকম ৯৬ ৯৪ যেহেতু এখানে বিচার বিভাগের কথা বলা আছে। তা বিচার বিভাগ তো আগে প্রতিষ্ঠা হইতে হবে। তার মানে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, ঠিক আছে? এটা ৯৪ আছে। সুপ্রিম কোর্ট হইল, তারপরে তো এখন প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি যারা আছে তাদের লাগবে। তার মানে এখন প্রধান বিচারপতি এই ৯৫ ঠিক আছে? প্রধান বিচারপতি নিয়োগ হলো। আচ্ছা, এই নিয়োগের কিন্তু একটা শর্ত আছে। যে কাউকে কিন্তু প্রধান বিচারপতি নেওয়া যাবে না। ধরেন একজনের সে অ্যাডভোকেট হিসেবে ঢুকলো বা তার হচ্ছে ৭ থেকে ৮ বছর সে অ্যাডভোকেট, হুম? বা তার বিচার কাজ পরিচালনা করেছে। তাকে ৭-৮ বছর হয়ে গেছে। এই অভিজ্ঞতাতে তাকে কিন্তু বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় না। সাধারণত লিমিটেশন আছে যে কমপক্ষে ১০ বছর অ্যাডভোকেট হিসেবে তার চাকরিকাল সম্পন্ন করতে হবে অথবা বা যেকোনো বিচার কাজ হিসেবে তাকে বিচার কাজে তাকে থাকতে হবে। তারপরে ৯৬ নম্বরে কিন্তু মেয়াদ সম্পর্কে বলা আছে, প্রধান বিচারপতির মেয়াদ। ঠিক আছে? মোটামুটি এখান থেকে আপনারা এই ৩ টা ৯৪, ৯৫, ৯৬ এটা একটু রিভিউ থাকুক। আরো কিছু জিনিস তো আমরা রিভিউ করলাম। দেন আসি। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? বহুবার এই প্রশ্ন পরীক্ষায় এসেছে। ২২৩ টা। টোটাল আসন ছিল আমরা জানি ৩০৯ টা আসন ছিল। তার মধ্যে যুক্তফ্রন্ট ২২৩ টা আসন লাভ করেছিল। আর এখানে প্রতীক নৌকা, তাদের ইশতেহার ছিল ২১ দফা। ১ম দফা বা মূল যে ফোকাসটা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের ব্যাপারটা ছিল। ঠিক আছে? আর যুক্তফ্রন্ট সম্পর্কে প্রাথমিক তথ্য আমরা এর আগেও পড়েছি। কবে প্রতিষ্ঠিত হয়েছে, যুক্তফ্রন্টের সাথে যে ৪ টা শরিক দল আছে, ভিতরে যে ৪ টা দল মিলে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে, সেইসব দলের নাম এবং তাদের দলের প্রধানের নাম সব কিন্তু আমরা পড়েছি এর আগে। ওগুলো আর আমি এখানে আলোচনা করলাম না এখন। আমরা বাংলাদেশ পড়ছি, এরপরে আন্তর্জাতিকটাও আমরা পড়ব, হ্যাঁ? বাংলাদেশ সবচেয়ে সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরবে, জানেন। সৌদি আরব ফার্স্টে আছে, ২ নম্বর এখন মালয়েশিয়া, ৩ নম্বর ওমান। ঠিক আছে? ৩ নম্বর ওমান। এইটা। তাহলে জনশক্তি যেহেতু রপ্তানি করছে, জনশক্তি রপ্তানি করার উদ্দেশ্য কি? প্রবাসী আয় নিয়ে আসা বা রেমিটেন্স নিয়ে আসা। তাহলে প্রবাসী আয় প্রবাসী আয় সবচেয়ে বেশি আসে কই থেকে? আসছে গতবার যুক্তরাষ্ট্র থেকে আসছে, দেন সৌদি আরব থেকে আসছে, তারপর সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব এমিরেটস, সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে? আর এখানে কিন্তু আরো কিছু বলা আছে, যদিও এখানে লেখা আছে এই যে ছোট করে। আরো কিছু তথ্য আছে। এই তথ্যগুলো মানে ভেরিয়েশন হয়। এটা আমি বলছিলাম যেটা জনশক্তি রপ্তানি, তারপর রেমিটেন্স আসা যাওয়া, এটা চেঞ্জ হইতে পারে প্রত্যেক বছর, বছর। এটা আপডেট নিবেন অবশ্যই। সর্বশেষ আপডেট। আর এটা নিয়ে মানে আপনার আপডেট নিয়ে আসলে চিন্তিত থাকতে হবে না। ৪৭তম মানে যেকোনো বিসিএস প্রিলির আগে তো আমি রিসেন্টলি আমি নিবই। কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছিল? এটা ৫ জন ২০২৩ সালে। আর আপনারা জানেন যে এই সময় দাঁড়িয়ে ডিসেম্বর মাসে কিছুদিন আগে ২০২৪ সালে ৪ জন কিন্তু বেগম রোকেয়া পদক পেয়েছে ২০২৪-এ। ২০২৪-এ ৪ জন। এই যে ২৩-এ এটা দেখেন, এটা রিসেন্ট জিকের মধ্যে এটা আলোচনা করা হয়েছিল, সেখান থেকে কমন আসছে। ২৪-এ ৪ জন। এই ৪ জনের নামটা হয়তো এখনকার জন্য পড়বেন এবং প্রত্যেকবারই এটা সম্পর্কে পড়বেন, হ্যাঁ? প্রত্যেক সালেই। যতদিন পর্যন্ত এই পদক দিবে, আপনি যতদিন পর্যন্ত চাকরির পরীক্ষা দিবেন, ততদিন পর্যন্ত আপনি পড়বেন।
এমডি আলম বলেছেন, যে প্রশ্ন আপনি বলেছেন সেটা সেটা আপনি এই যে আমার মানে যে ক্লাসগুলো নিচ্ছি ওটা দিয়ে আপনি বুঝে যাওয়ার কথা। হ্যাঁ? যেগুলোতে আমি কম গুরুত্ব দিচ্ছি, হ্যাঁ? সেগুলোতে আপনি এখন হয়তো সেগুলো স্কিপ করে গেলেও পারবেন। ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এটা প্রিলি রিটেন, ভাইবা সব ক্ষেত্রে এগুলো বিষয়গুলো আপনি এখন স্কিপ করলেও হবে। ঠিক আছে? তাহলে ৪ জন, যে ৪ জন আছে এটা হয়তো আপাতত পড়েন। সামনে তো আপনারা পরীক্ষা দিবেন। সেক্ষেত্রে আর পরের বারগুলোতে আর এটা লাইভ তো আর হবে না। তো এইজন্য আপনারা তখন সেটা আপনারা আপডেট করে পড়ে ফেলবেন। ঠিক আছে? তো পারভীন হাসান ছিল। তিনি একজন, অবশ্যই সবাই অধিকার কর্মী এবং তিনি শিক্ষাবিদ একজন। হুম? তাসলিমা আক্তার, দেন রানী হামিদ দাবারু। বাংলাদেশের ১ম আন্তর্জাতিক নারী দাবাড়ু কিন্তু তিনি। দেন শিরিন পারভীন হক। তো দেখা যেতে পারে যে এখান থেকে যদি এই বছর আসে রানী হামিদের নাম উল্লেখ করে একবার আসতে পারে। চান্স আছে। ঠিক আছে? ওকে। বাংলাদেশ বিষয় বলি, সর্বশেষ প্রশ্ন যেটা, এটা ব্যাখ্যাটাও চমৎকার। যে বাংলাদেশ ১ম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? ওয়ানডে সিরিজও জয় করছে এবং টেস্ট সিরিজও জয় করছে। সিরিজ কিন্তু। জয় করছে কোন দেশের বিপক্ষে? ডেফিনিটলি জিম্বাবুয়ে। হুম? তো এবার আমরা সবকিছু যদি আমরা একবারে পড়ি, আগেও আমরা ওয়ানডে স্ট্যাটাস কবে পেয়েছে, টেস্ট স্ট্যাটাস কবে পেয়েছে বাংলাদেশ, এগুলো আমরা পড়েছি। ১ম ওয়ানডে কার সাথে খেলেছে, হ্যাঁ? টেস্ট কার সাথে খেলেছে। এগুলো সবগুলো যদি আমরা এক জায়গায় করি, শর্ট একটা ইনফরমেশন চলে আসবে। দেখেন কিভাবে লিখি সেটা। এখানে ওয়ানডে গুলো থাকবে আর এখানে টেস্টের বিষয়টা থাকবে। আর এই পাশটাতে আমি টপিক গুলো লিখব। যেমন ওয়ানডে স্ট্যাটাস যদি বলা হয়, স্ট্যাটাস কবে পেয়েছিল ওয়ানডে? ওয়ানডে ১৯৯৭ সালে পেয়েছিল। টেস্ট স্ট্যাটাস পেয়েছিল কত সালে? ২০০০ সালে। ঠিক আছে? স্ট্যাটাস কিন্তু এটার ব্যাপার। স্ট্যাটাসটা আগে লিখলাম আমি।